স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুসূদন। সাথে আছে আমি শামীম জাহিদ। আমাদের আজকে আলোচনার বিষয় বাজেটে মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামালের আমদানি শুল্ক। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ নিউটার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিকেএমই এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম। তবে মূল আলোচনা যাবার আগে দেখিনি একটি প্রতিবেদন। মূলধনী যন্ত্রপাতি বা শিল্পের কাঁচামাল শিল্প উৎপাদনের প্রধান উপকরণ, আর এর বেশিরভাগই আমদানি করতে হয় উদ্যোক্তাদের। তবে চলতি অর্থ বছরের 9 মাসে মূলধনী যন্ত্রপাতির আমদানি কমে গেছে 18%, আর কাঁচামালের আমদানি কমেছে 5%। উৎপাদন খাতে বিনিয়োগ কমে যাওয়াই এর কারণ বলছেন ব্যবসায়ীরা। বিনিয়োগ বাড়াতে তাই আসছে বাজেটে মূলধনী যন্ত্র ও কাঁচামালের শুল্ক কমানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। চলতি বাজেটে মূলধনী যন্ত্রপাতির উপর আরোপিত শুল্ক 3% থেকে কমিয়ে এনে আসছে বাজেটে তা 1% করার প্রস্তাব করেছে সংগঠনটি। নতুন শিল্পায়নের জন্য আমরা যে প্রস্তাবটি করেছি সেটা হচ্ছে, আপনি জানেন যে এর আগে ক্যাপিটাল মেশিনারিজের বেলা 3% ছিল, শুল্ক ছিল, আমরা সেটাকে কমিয়ে 1% করার কথা বলেছি। গত 2 বছর আমরা যে ইনভেস্টমেন্টটা করতে পারিনি সেটা আগামী অর্থ বছর আমরা করে ফেলব ইনশাআল্লাহ। ব্যবসায়ীদের এ দাবিকে সমর্থন করেন শিল্পমন্ত্রীও। দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে প্রয়োজনে বিনা শুল্কে এসব পণ্য আমদানি করার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। মধ্যমায় দেশে রূপান্তরিত করতে হলে আমাদের প্রচুর বিনিয়োগের দরকার এবং আমাদের ক্যাপিটাল মেশিনারিজ দরকার। আর এই ক্যাপিটাল মেশিনারিজ যদি আমাদের দেশে ইম্পোর্ট করতে হয় তার শুল্ক অবশ্যই কমানো উচিত। ক্যাপিটাল মূলধনের ট্যাক্স যত কম দেওয়া যায় ততই ভালো, এবং প্রয়োজনে যদি কোনো ক্ষেত্রে যদি জিরো ট্যারিফ হয় সেটা আরও উত্তম মঙ্গল। দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় আসছে বাজেটে শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করে শিল্পায়নে গতি আনার দাবি ব্যবসায়ীদের। উম্মুন আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব মোহাম্মদ হাতেম, এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদন দেখলাম যে সেখানে দেখছি যে আমরা কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি এবং কাঁচামাল আমদানি দুটোই কমেছে। মূলধনী যন্ত্রপাতি এই সপ্তাহে চলতি বছরের 9 মাসে প্রায় 18% কমেছে। স্বাভাবিকভাবে আসছে বাজেট এবং আপনারা চাচ্ছেন যে এখানে শুল্কটা কমানো হোক। আমার যে প্রশ্নটা আপনার কাছে ছিল যে শুল্ক কমানো দাবি যুক্তিসঙ্গতই বটে, কিন্তু এই যে এই 9 মাসে আমাদের যে আমদানি এতটা কমে গেল, এটার কারণটা কি আসলে? এটার বহুবিধ কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম 2টি কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে আমরা যে মূলধনী যন্ত্রপাতি আনবো এনে আমরা কি করব? আমরা গ্যাস পাই না, আমরা বিদ্যুৎ পাই না। তো ফলে দেখা যাবে যে নতুন শিল্প স্থাপন যেটা সেটা কিন্তু অলমোস্ট বন্ধ। আর আমরা যারা পুরনো উদ্যোক্তা রয়েছি, আমাদের এখানে এক্সপানশন করার জন্য আমরা কিছু মেশিন আনবো। দেখা যাবে যে মেশিনটা আনার পরে আমাদের বিদ্যুতের কানেকশনে আমাদের লোড বাড়াতে হবে, গ্যাসের লোড বাড়াতে হবে, সেটা আমরা পাবো না। এরকম অনেকেই আছে যারা ইতিমধ্যে তাদের ক্যাপাসিটি বাড়িয়েছে, মেশিন আমদানি করেছে, কিন্তু পাশাপাশি তারা বিদ্যুৎ এবং গ্যাসের যে বৃদ্ধি সেটা কিন্তু নিতে পারেনি। এরকম বহু ঘটনা কিন্তু রয়েছে আমাদের সেক্টরে, অনেকে এরকম আছে, এবং বহু চেষ্টা তদবির করেও তারা পারছে না এই লোড ক্যাপাসিটি বাড়াতে। তো এরই প্রেক্ষিতে প্রথম এই কারণে যে আমাদের আমদানিটা কমে গিয়েছে। দ্বিতীয়ত আরেকটা যেটা অন্যতম কারণ সেটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের যে ক্যাপিটাল মেশিনারিজ আমাদেরকে ব্যাংক থেকে লোন নিতে হয় কোনো অংশে। তো এই ব্যাংকের ইন্টারেস্ট রেট এত বেশি হয়েছে যে ওই ইন্টারেস্ট দিয়ে মেশিন এনে এই আমার প্রজেক্ট আর ভায়াবল হবে না। তো মূলত এই 2টা কারণেই আমাদের এই আমদানিটা কমেছে। আর যেটা আমি যে প্রতিবেদনে যে জিনিসটা দেখলাম, যে আমদানি শুল্ক কমাবার যে প্রস্তাব আমরাও দিয়েছি, এবং পাশাপাশি আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রস্তাব যেটা আমি মনে করি এটা সরকারকে এটা আমলে নেওয়া উচিত, সেটা হচ্ছে আমাদের খুচরা যন্ত্রাংশ, যেটা আমরা সারা বছরই আমাদের সবসময় লাগে কিছু স্পেয়ার পার্টস লাগে। দেখা যাচ্ছে যে একটা স্পেয়ার পার্টস আনতে গেলে আমাদের অনেক শুল্ক দিতে হয়। তো এইগুলি আমি মনে করি অন্তত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলির জন্য এই স্পেয়ার পার্টসগুলি শুল্কমুক্ত রাখা উচিত। এই যদি হয়, আপনি যেটা বলছেন যে দুর্বল অবকাঠামো, ব্যাংক ইন্টারেস্ট অনেক বেশি, এই প্রেক্ষাপটে যদি মূলধনে যন্ত্রপাতির উপর 3% থেকে 1% কর নামিয়ে আনা হয়, তাহলে অবস্থার খুব একটা পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে আমি বলি যে যেটা ডিউটি আমদানি শুল্ক, যেটা আমদানি শুল্ক আমি মনে করি যদি মানে একেবারে পুরোপুরিও তুলে দেওয়া হয়, তারপরও দেশের স্বার্থে এটা মঙ্গল। কেন মঙ্গল? যে অ্যাটলিস্ট মেশিন যদি আসে তাহলে তো কিছু লোকের কর্মসংস্থান হবে, এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে এই মেশিন দিয়ে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি হবে,
আর যদি দেশীয় শিল্পের জন্য হয় দেশেও Consumption বাড়বে। কনজাম্পশনটা বাড়বে। তো ফলে দেশের জন্য কিন্তু ইকোনমিক্যালি এই মানে এটা ভায়াবল। অর্থাৎ আপনি যত মেশিন এখানে আমদানির সুযোগ দিবেন, যত বেশি এন্টারপ্রেনিয়ররা ক্যাপাসিটি বাড়াতে সুযোগ পাবে, তত দেশের জন্য দেশের রপ্তানিও বাড়বে, দেশের কনজাম্পশনও বাড়বে। সুতরাং দুইটা কারণেই আমি মনে করি আমদানি শুল্কটা কমিয়ে আনা দরকার। তবে আমদানি শুল্ক কমানোর চেয়ে যেটা আমি মনে করি আমাদেরকে সরকার যদি আমাদেরকে এনশিওর করতে পারে যে গ্যাস বিদ্যুতের কানেকশনের বিষয়টা, সেটাই। তাহলে কিন্তু সে এই জায়গাটাতে আপনি দেখবেন আজকে সরকার বলুক যে হ্যাঁ শিল্পের জন্য গ্যাস এবং বিদ্যুৎ দেওয়া হবে, তাহলে দেখেন কালকেই মানে অন্তত কয়েকশো % বেড়ে যাবে এই মেশিনারি আমদানি। মেশিনারির পাশাপাশি কাঁচা মাল আমদানির ক্ষেত্রেও দেখলাম যে আমরা একই প্রায় জিনিস। একই অবস্থায়। একই অবস্থা কাঁচামাল এই আমদানি। ক্ষেত্রে আপনারা আসলে আগামী বাজেটে আপনাদের সরকারের কাছ থেকে চাহিদাটা কি চাচ্ছেন? আমরা যেটা বলেছি যে আমাদের রপ্তানিমুখী শিল্পের জন্য এই খুচরা যন্ত্রাংশ এবং মেশিনারি এবং মানে র মেটেরিয়াল যেগুলি আমদানি শুল্ক যেগুলি রয়েছে এগুলি কিছুটা এই পরিস্থিতি আমাদের তো অ্যাকচুয়ালি আমাদের যারা রপ্তানিমুখী শিল্প আমাদের কিন্তু কোনো শুল্ক দিতে হয় না, আমদানি শুল্ক দিতে হয় না, কারণ এটা নিয়মই রয়েছে যে মানে যে Duty free, মালটা হ্যাঁ। রপ্তানি হয়ে যাবে সেই মাল দেশে ঢুকলে সেটার জন্য কোনো ডিউটি দিতে হয় না। তো বাট যেটা দেশীয় শিল্প দেশীয় কনজাম্পশনের জন্য যেগুলি রয়েছে সেগুলি যদি র মেটেরিয়ালসের আমদানি শুল্ক কিছু কমানো হয় তাহলে এটা পর্যাপ্ত পরিমাণে আসবে, তাহলে দেশে মানে এই যে ফিনিশ গুডস আমদানিটা কমে যাবে, এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় কিন্তু হবে। আচ্ছা আচ্ছা, আমি বাজেটের আর কয়েকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি, যেটা হচ্ছে আগামী বাজেট 6 জুন হতে যাচ্ছে। সেই বাজেটে প্রতি বছরের মতো এবছরও বলা হচ্ছে যে কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হবে, বৈধ করার সুযোগ দেওয়া হবে। আমার প্রশ্ন হচ্ছে যে এই সুযোগটা কি দেয়া নৈতিক কিনা? আমি প্রথমত মনে করি যে এটা অনৈতিক একটা কাজ আচ্ছা। এবং এটা সম্পূর্ণরূপে বন্ধ করা উচিত বলে আমরা মনে করি। কারণ এতে প্রকৃত ব্যবসায়ী যারা, সৎ ব্যবসায়ী যারা, তারা কিন্তু একটা আনহেলদি কম্পিটিশনে পড়ে যায়। সে মনে করেন একজন অবৈধ পথে প্রচুর পয়সার মালিক হয়ে গেল, উনি গিয়ে দেখবে যে কোনো, কারণ তার তো এই পয়সার মায়া নেই। আমরা যারা কষ্ট করে পয়সা উপার্জন করছি আমাদের কিন্তু পয়সাটার মানে ব্যয় করতে আমাদের খুব মায়া লাগে, কষ্ট হয়, কিন্তু তাদের কোনো কষ্ট হয় না, তারা যেখানে যেখানে খুশি যেভাবে খুশি তারা ব্যয় করবে। তাতে কি একটা আনহেলদি কম্পিটিশন, সৎ ব্যবসায়ীদের সাথে একটা আনহেলদি কম্পিটিশন তৈরি হবে। এবং আরেকটা জিনিস দেখি যে আমরা এবং পাশাপাশি যারা এই অবৈধ পথে পয়সা উপার্জন করে তারা আরো এনকারেজড হবে। তো যদি এটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই অবৈধ পথে পয়সা উপার্জনের যে মানে মানে উদ্গ্রীব হয়ে থাকা এটা কিছুটা হলো প্রবণতাটা বন্ধ হবে। আমরা আরেকটা জিনিস দেখেছি, আমরা দেখছি বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি, পত্রপত্রিকা দেখছি, সেটা যে বলা হচ্ছে যে অবৈধ টাকাটা ইনভেস্ট করা যাবে কিছু কিছু সেক্টরে, বাট সেখানে আমরা দেখছি যে রিয়েল এস্টেট আছে একটা সেক্টর, কিন্তু ঠিক উৎপাদন খাতে, প্রোডাক্টিভ খাতে কিন্তু এই জিনিসটা আমরা দেখছি না। বাট যদি হয়েও থাকে সেক্ষেত্রে করা উচিত। আমি মনে করি একটা জায়গাতেই শুধু যদি দিতেই হয় তাহলে একটা জায়গাতে দেওয়া উচিত, যেটা হচ্ছে শেয়ার বাজার, যেটা নিয়ে এত কেলেঙ্কারি ধ্বংস হয়ে গেছে এবং লক্ষ লক্ষ দেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষ এখানে মানে একেবারে সবকিছু সর্বস্ব হারিয়েছে। সুতরাং সেই জায়গাটাকে যদি এটাকে দিয়ে অন্তত এই বাজারটাকে চাঙ্গা করা হয় তাহলে ওই সমস্ত বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী, তারা অন্তত কিছুটা হলো স্বস্তি ফেলতে পারে। এই জায়গায় দিলে আমাদের কোনো আপত্তি থাকবে না। একটা জিনিস দেখেছেন এই বছরে তো শুধু সাদা টাকা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে তা না, কয়েক বছর ধরে হচ্ছে। আসলে কি অর্থনীতিতে কোনো অবদান? এটা আমি মনে করি এতে কিন্তু দেশের অর্থনীতিতে খুব একটা বেনিফিট কিন্তু হয় না, বরঞ্চ এটা আমি মনে করি এটা ক্ষতি হচ্ছে। এটা বন্ধ করা, তাহলে আমরা কেন বন্ধ করতে পারছি না? এখন এটা জানি না, সরকার বারবারই আমাদের ব্যবসায়ী মহল থেকেও এটা বলা হয়, সরকার থেকেও মানে বলা হয় যে আর দিবে না, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না, কিন্তু প্রতি বছরই শেষ মুহূর্তে মানে আমার মনে হয় যারা অবৈধ পথে পয়সা উপার্জন করে তাদের মানে সরকারের উপর তাদের প্রভাবটা খুব বেশি, যার কারণে সরকার হয়তো শেষ মুহূর্তে বাধ্য হন এটা দিতে। এটা বন্ধ হওয়া উচিত। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে সরকার এবং বেসরকারি যৌথ অংশীদারিত্বের যে কথা হচ্ছে, পিপিপি প্রজেক্টের কথা হচ্ছিল। আমরা দেখেছি গত অর্থ বছরও একটা বরাদ্দ ছিল, আগামী অর্থ বছরে একটা বরাদ্দ রাখা হবে, কিন্তু এই জিনিস আসলে ঠিক সাকসেসফুলি হচ্ছে না। ঘটনা হচ্ছে পিপিপিতে এখনো আমাদের বাংলাদেশের মানুষ এই জায়গায় এখনো তার কনসেপ্ট ক্লিয়ার না এবং আগ্রহী, এখনো মানুষকে আগ্রহ ওইভাবে তৈরি করতে পারেনি সরকার। তো এইটা যেমন সত্য, এবং পিপিপিতে আমি মনে করি যে মানুষ এগিয়ে আসতে যদি
পারে চায় তাদেরকে আরো সহজ শর্তে সুযোগ দিয়ে এই জায়গাটাতে এগিয়ে আনা দরকার। যাদের পয়সা আছে তারা ওই জায়গায় পিপিতে এগিয়ে আসতে পারে। আচ্ছা। পাশাপাশি দেখেন আমরা কিন্তু আরেকটা জিনিস যেটা আমার মনে হয় একটু বলা উচিত, আমরা বিকেএমই, বিজিএমই এবং বিটিএমএ আমরা 3টা অ্যাসোসিয়েশনই এইবার সরকারকে বলেছি যে আমাদের যে এআইটি নেওয়া হয়, যে দেখেন আমরা আমাদের একটা এলসির বিপরীতে যে রপ্তানি করছি, পুরো রপ্তানি প্রত্যাবাসিত রপ্তানি মূল্যের উপর আমাদের 0.8% কাটা নিয়ে নেওয়া হচ্ছে। এটা কিন্তু আয়ের উপর না। একটা সংবাদপত্রে যে তথ্যটা দিয়েছে সম্পূর্ণ একটা রং তথ্য উপস্থাপন করা হয়েছে। আমরা দিয়ে থাকি সম্পূর্ণ আমাদের সেলের উপরে 0.8%। এখন দেখেন আমি যে অংশটা দিচ্ছি সে মনে করেন $100, তার বিপরীতে কিন্তু আমি 60-70-80 ডলার। সময় হচ্ছে বিরতি যাবার, ফিরে এসে আমরা এখান থেকে আমরা আলোচনা করবো। সময় হলো একটু বিরতি যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছি। আজ আমরা কথা বলছি বাজেটে মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামালের আমদানি শুল্ক নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিকেএমই এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে স্বাগত আরেকবার। আমরা ঠিক বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে পিপিপিতে কেন জনপ্রিয় হচ্ছে না। আপনি বলছিলেন এখানে কিছু কনসেপশনাল কিছু প্রবলেম রয়েছে। একটা হচ্ছে যেটা আপনি বলছিলেন যে এখানে কিছু নীতি নির্দেশনা এখনো পরিষ্কার নয়। আপনি যদি এই জিনিসগুলো আরো একটু পরিষ্কার করে বলতেন যে আসলে কোথায়, যেমন আপনি বলছিলেন প্রফিট শেয়ারিং এর কথা মনে করেন যে আমরা মানে আমাদের যে যারা প্রাইভেট মানে এই পিপিপিতে যারা যাবে, যাদেরকে মেইনলি উৎসাহিত করা দরকার, তাদেরকে এখনো এই বিষয়গুলিকে মানে কনসেপশনটা কিভাবে যাবে, কিভাবে করবে, এগুলি আমার মনে হয় সরকারিভাবে কিছু সেমিনার বা করে এই জিনিসগুলি ক্লিয়ার হওয়া দরকার, করা দরকার। তাহলে এবং সেখানে কি কি বেনিফিট, সুযোগ সুবিধা থাকবে বা কি ধরনের নীতিগত সহায়তা পাবে, এই বিষয়গুলি ক্লিয়ার হলে পরে আমার মনে হয় আরো লোকজন উৎসাহিত হবে, উৎসাহিত হবে। এবং আমি মনে করি একটা দেশের উন্নয়নের জন্য পিপিপিতে যত বেশি মানুষকে সম্পৃক্ত করা যায় তত লাভবান হবে। তো এই জায়গাটা আমাদেরকে আরো একটু কাজ করতে হবে। শুধুমাত্র নীতিগত সহায়তা নয়, নীতিগত সহায়তা দিতে হবে, বাজেটে বরাদ্দের বড় কথা। হ্যাঁ, তো এখানে আর এর পাশাপাশি যে কথাটা আমি তখন বলছিলাম যে আমাদের যে এআইটিটা নেওয়া হয়, এটা দেখেন আমরা আমাদের কাছ থেকে পুরো ভ্যালুটার উপরে কিন্তু এআইটি একবার নেওয়া হচ্ছে। আবার আমি যে অংশটুকু আমি কিন্তু ব্যাক টু ব্যাক করে সুতা নিচ্ছি আমার আরেকটা স্পিনিং মিল থেকে, তো তাকে আমি মনে করেন দিয়ে দিচ্ছি আরো মানে $60 মানে 60% তাকে দিয়ে দিচ্ছি, বা 50%, 70% দিয়ে দিচ্ছি। আবার নিটিং, ডাইং বা অ্যাক্সেসরিজকে আমি দিচ্ছি। অলটুগেদার মিলে হয়তো আমার $100 মধ্যে আমি $80 আবার আমি ব্যাক টু ব্যাক করে দিয়ে দিচ্ছি। সেখানেও কিন্তু এটার উপর আবার এআইটি নেওয়া হচ্ছে। অর্থাৎ একই পয়সার উপরে দুইবার করে 3বার করে এআইটি কাটা হচ্ছে। তো আমরা এবার বাজেটে বলেছি যে এটাকে বন্ধ করে মানে যেখানে যেটা যাচ্ছে সেখানে সেটার উপর এআইটি সেখানে নিবে। আমার কাছে যে অংশটুকু থাকছে, অর্থাৎ আমি ব্যাক টু ভ্যাকেন্সি দিয়ে দেওয়ার পরে যে অংশটুকু আমার কাছে থাকবে, সে ওটা 25% থাকতে পারে, 20 থাকতে পারে, 30 থাকতে পারে, যাই যে অংশটুকু থাকবে ওই অংশটুকুর এআইটি আমার কাছ থেকে এতটুকু আমি কনজিউম করছি, বাট বাকিটা তো আমি অন্যকে দিয়ে দিচ্ছি, তো সেটার ট্যাক্স আমি দেবো কেন? এটা আমরা একটা বলেছি দাবি। আর আপনি দেখেন যে এই আমাদের সারা বিশ্ব মন্দা এবং দেশে এত প্রতিকূলতার পরেও আমরা কিন্তু রপ্তানি বাজারটাকে ধরে রাখতে সক্ষম হয়েছে। এটা সম্ভব হয়েছে সরকার কিন্তু নতুন বাজারে রপ্তানির ক্ষেত্রে একটা প্রণোদনা দিয়েছে, এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং বিকেএমই, বিজিএমই আমরা কিন্তু জিআইজেড আমাদের একটা সহযোগিতা করছে, ইউনিটও সহযোগিতা করছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা নিয়ে আমরা কিন্তু নতুন বাজার সম্প্রসারণের জন্য গত 3 বছর যাবত কিন্তু কাজ করে যাচ্ছি। এরই ফলে কিন্তু গত অর্থ বছরে দেখবেন যে প্রায় $3 বিলিয়ন কিন্তু আমাদের নতুন বাজারে রপ্তানি বেড়েছে। তো এইটাকে কন্টিনিউ করতে হলে, এবং নতুন বাজার যেমন আপনি সামনে আমাদের চায়না, নতুন বাজারগুলো কোনগুলো একটু বলবেন? যেমন ট্র্যাডিশনাল মার্কেট ইউরোপ এবং আমেরিকা বাদে বাকি যেগুলো আছে, যেমন আপনার সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে সাউথ কোরিয়া, জাপান, রাশিয়া, তারপরে চায়না, মালয়েশিয়া, এগুলি। তো এবং আপনি দেখেন চায়নাতে কিন্তু আমরা যেটা আশা করছি আগামী 10 বছরে চায়নার লোকাল কনজাম্পশন $350 বিলিয়ন অ্যাপারেল মার্কেটে, যেটা সারা বিশ্বে টোটাল কনজাম্পশন হচ্ছে $450 বিলিয়ন, সেখানে চায়নার একাই কিন্তু $350 বিলিয়ন। চায়না মার্কেটও একটা বড়, তো চায়না মার্কেটও কিন্তু আমাদের জন্য একটা
পরবর্তীতে একটা বিরাট রকমের একটা ডেস্টিনেশন ওখানে হতে পারে। আচ্ছা। তো সুতরাং সরকার যদি নতুন বাজারের প্রণোদনাটা আমরা বলেছি আগামী বাজেটে যে আপনারা- আগামী বাজেটে আরো 3 বছর অন্তত 5% হারে নতুন বাজারের প্রণোদনাটা বহাল রাখার জন্য, যেটা এবার কমিয়ে 2% আনা হয়েছিল, এটাকে আমরা অনুরোধ করব যে এটাকে আবার যেন বাড়িয়ে দেওয়া হয়। বাড়ানো হয়। এবং পাশাপাশি ক্ষুদ্র মাঝারি শিল্পের প্রণোদনা যেটা, এটাও যেন কন্টিনিউ করা হয়। কারণ এই খাতে যে বাজেট ছিল, এই বাজেট কিন্তু আমরা গত কয়েক বছরও কিন্তু নিতে পারিনি, বিভিন্ন মানে সার্কুলার জটিলতার কারণে এটা নিতে পারেনি। তো ক্ষুদ্র মাঝারি শিল্প যারা, তারা কিন্তু এখনো ধুকে ধুকে মরছে। তো তাদেরকে এই সুযোগটা দিতে হবে, তারা যেন এই সেক্টরে টিকে থাকতে পারে এবং রপ্তানি প্রবৃদ্ধিতে যে ভূমিকা তারা রাখছে সেটা যেন কন্টিনিউ করতে পারে। ওভারঅল আরএমজি সেক্টরের জন্য এই বাজেটে বা আপনারা কি প্রত্যাশা করেন আসলে? যেটা এই সময় যেটা সবচেয়ে সামনে চলে এসেছে, সেটা আপনি জানেন, সাভার রানা প্লাজা কমপ্লায়েন্স একটা বড় ইস্যু। কমপ্লায়েন্স এটা একটা বিশাল রকমের একটা ইস্যু, কিন্তু সারা বিশ্বে আমরা যেভাবে মানে বিভিন্ন রকমের নেতিবাচক কথাবার্তা হচ্ছে, এইগুলি থেকে উদ্ধার হতে হলে আমাদের যে ইমেজ সংকট হয়েছে, সেই ইমেজ সংকট থেকে এই সেক্টরকে যদি আবার একটা ভালো অবস্থানে নিতে হয়, আমরা মনে করি এই মুহূর্তে সরকারের সবকিছুর আগে যেটা বাজেট হওয়া উচিত সেটা হচ্ছে এই ভার্নাবল ফ্যাক্টরি যেগুলি শহরের উপরে বিভিন্ন জায়গায় রয়েছে, যারা এখনো কমপ্লায়েন্স সমৃদ্ধ নয়, যারা মানে কি বলে লোড ক্যাপাসিটি নেই, এগুলি আইডেন্টিফাই করে তাদেরকে ইমিডিয়েটলি ঢাকা শহরের বাইরে রিলোকেট করার জন্য সরকারের একটা বাজেট থাকা দরকার। এবং এই ব্যাপারে আমাদের একজন বিজিএমের একজন প্রাক্তন সভাপতি আনিসুল হক, উনি একটা প্রস্তাব দিয়েছেন, একটা পত্রিকায় লিখেছেন যে উনি একটা টোটাল কয়েক বছরের একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ উনি দেখিয়েছেন। সেখানে এই বছরের বাজেটে উনি বলেছেন এই রিলোকেট করার জন্য এখানে 3000 কোটি টাকা একটা বরাদ্দ প্রয়োজন। আমরা মনে করি এইটা ইমিডিয়েটলি এটা সরকারের খুব জরুরি ভিত্তিতে এটা করা দরকার। পাশাপাশি বিজিএমই প্রেসিডেন্ট বলেছেন যে সমস্ত ফ্যাক্টরিগুলিকে কিছুটা হয়তো মেরামত করলে এক্সিস্টিং জায়গায় রাখা যাবে, তাদের জন্য 300 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। ধন্যবাদ জনাব হাতেম। আমরা আশা করব যে সরকার এই আপনাদের যে প্রস্তাবগুলো বিবেচনা করবে এবং আগামী বাজেটে আপনাদের আরএমজি বান্ধব একটা বাজেট হবে। ধন্যবাদ আপনাদেরকে, এবং যারা আপনাদের মাধ্যমে এই আজকের এই অনুষ্ঠান শুনেছেন দেখেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কলাকুশলী সহ আপনাদের সবাইকে জনাব হাতেম আপনাকে ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।